ডাবলুর মত আমার ভালো লাগছে না একদম, জানো তো কেন রে? আমার মনে হচ্ছে ঠামাকে পটাতে গেছে। এর মধ্যে রজত বাবুর ফোন এলো। মৃণাল বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন ও বাড়িতে। লাহিড়ী বাড়িতে আবার গেলাম। বাড়ির সবাই যে আমার যাওয়ায় খুশি নয় সেটা খুব ভালো বোঝা গেল। যার যার ইচ্ছে হবে আপনার সঙ্গে কথা বলবার জন্য তারা কথা বলবে, বাকিদের আপনি জোর করতে পারবেন না। গৌতমের সঙ্গে কথা বলে জানলাম দারুণ নাস্তিক স্বর্ণেন্দু বাবু দাদুর পিণ্ডদান করার নামে ঘুরে এসেছিলেন ভূতের কেল্লা থেকে। আর শ্যামলী দেবীর ধারণা তারপর থেকেই ভূতের উপদ্রব আরো বেড়ে গেছে ওদের বাড়িতে। দুর্বল মন তো বুঝতে পারছিলাম যে বড় কিছু ঘটার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেরকম ঘটতেও যাচ্ছিল, সাবধান করলো, কিন্তু আমরা সাবধান হলাম না। ওই যে বলে না, বিপদকালে বুদ্ধিনাশ, হয়তো সেটাই। কি ঘটেছিল? প্রতিদিনের মতো আমার লক্ষ্মী জনার্দনকে সন্ধ্যাদীপ দেখিয়ে ধূপ জেলে ঠাকুরকে প্রণাম করে তারপর প্রদীপটা নিভিয়ে ঠাকুর ঘর থেকে বেরোলাম। হঠাৎ শুনি স্নিগ্ধা হাউমাউ করে চিৎকার করছে। ভয় পেয়ে আমি ছুটে ঠাকুর ঘরে গিয়ে দেখি ঠাকুরের বেদি দাউ দাউ করে আগুনে জ্বলছে। আর প্রদীপটা উল্টে পড়ে রয়েছে। বুঝতে পারলাম যে ওটা থেকে বেদিতে আগুন লেগেছে। কিন্তু আপনি তো বললেন প্রদীপ নিভিয়ে বেরিয়েছিলেন। আমি নিজেও তো সেটা বুঝতে পারিনি। আমার সম্পূর্ণ মনে আছে আমি নিজে হাতে প্রদীপ নিভিয়েছিলাম। আমার 40 বছরের অভ্যাস কখনো ভুল হয়নি, আজ কখনো তা হতে পারে? কি করে ওরকম ভাবে প্রদীপের আগুন থেকে দাউ দাউ করে ঠাকুরের বেদে জ্বলে উঠলো, সে রহস্য আমার কাছে অজানা। আমার কথা কিন্তু এবারের কেউ সেদিন বিশ্বাস করেনি। আমি অনেকবার করে বলা সত্ত্বেও রজতের বাবা তো পরিষ্কার বলেই দিল আমি নাকি বুড়ি হচ্ছে, এসব তারই লক্ষণ। প্রদীপ আমি নেভাইনি, ওটা নাকি মনের ভুল আমার। সত্যি সেদিন মায়ের কথা আমি বিশ্বাস করি, আর সেদিন যদি বিশ্বাস করতাম তাহলে হয়তো। এখন আর হাউতাশ করে কি হবে মেজদা? আমি তো বারবার বলেছিলাম জেঠিমনির কথাটা একটু সিরিয়াসলি নিতে। শুনেছিলে তখন কেউ? তোমরা না, বড়দা না জেঠুমনি, কেউ তখন আমার কথা সিরিয়াসলি নিলে না। বারবার বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাই আমরা, এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে, কেউ শুনলে না। আচ্ছা বিতানবাবু, আপনি নিজের চোখে কিছু দেখেছেন? যদি বলি যে হ্যাঁ দেখেছি, বিশ্বাস করবেন? যদি বলি যে রাত্রিবেলা আমি কারোর পায়ের আওয়াজ পেয়েছি করিডোরে, আমার মনে হয়েছে যে কেউ একজন ঘোরাঘুরি করছে। আর যদি বলি যে আমি আতরের গন্ধ পেয়েছি। আতরের গন্ধ? হ্যাঁ, আমার ঠাকুরদা আতর ভালোবাসতেন, উনি অনেক রকম আতর জমাতেন। সে গন্ধ তো আমিও পেয়েছিলাম। ভাব, তারপর যা দেখেছিলাম, আমার আমাদের বড়বাবু সে সময় বেঁচে পড়তে ছিলেন। আমি তো ঠাকুর ঘরের দরজা খুলে যেই বাসন রাখতে গেছি অমনি ওমা, জানলাটা দেখি খোলা। ওমা, ওকে ওই তো তখন আমার হাত
থেকে সব ঠাকুরের বাসনগুলো পড়ে যায়। আমি আমি ছুটে পালতে গেছিলাম, তারপরে তারপরে ওই চৌকাটে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার কোমরে সে কি ব্যথা জানেন। 1 মাস আমি বিছানায় শুয়েছিলাম। তখন তো আমার কথা কেউ শুনলো না। ওই আমার কথা, সে আমার কি কথা। না না, আসলে তারপর তো আর সেরকম কোনো ঘটনা আমাদের বাড়িতে ঘটেনি, তাই আমরা ওটাকে বাচ্চাদের দুষ্টুমি ভেবেছিলাম। আচ্ছা, মৃগাঙ্ক বাবুর কি হয়েছিল? কি আর হবে, এতদিনের অনাচার অত্যাচার, তার ফল কি আর ভালো হয়? মা থাক না। কেন থাকবে কেন? ওরা করবে অনাচার আর আমরা তার ফল ভোগ করবো? এতকালের বাড়ি ছেড়ে শেষে লোকের দৌড়ে দৌড়ে ঘুরতে হবে? আপনার শ্বশুরমশাই কিভাবে মারা গিয়েছিলেন? মানে যেদিন উনি মারা যান সেদিন সকাল থেকে কি কি হয়েছিল আমাকে যদি একবার বলেন। না, আলাদা করে সেরকম কিছু তো হয়নি। আসলে ওই দিন কুট্টে স্কুল বন্ধ ছিল, আর কুট্টে স্কুল বন্ধ মানে তো সকাল থেকে দাদু আর কুট্টে মিলে খেলা শুরু হয়ে যেত। আর কতক্ষণ? কখন খেলবো ও দাদু ভাই? দাঁড়া বাবা দাঁড়া, আগে এই চিরতার মিষ্টি শরবতটা শেষ করি, তারপর বৌমা স্নিগ্ধাকে বলো তো, এ চিরতার জল মানে এত তেতো, এই যে খেলাম না মা, ও মনে হলো যেন আমার মুখটা বিষ তেতো হয়ে গেছে, বাপরে বাপ। হ্যাঁ ভাই, হয়েছে তোমার তো শরবত খাওয়া, চলো এবার খেলি। বেশ বেশ, তা কোথায় খেলবে বলো? লুকোচুরি। চিলে কোটায়? চিলে কোঠায়? বেশ তাই সই, চলো ভাই চলো চলো চলো, ওরে বাপরে চলো। উপরে চিলেকোঠার ঘরটা আমাদের বাড়ির সমস্ত পুরনো জিনিসপত্র ডাম্প করার একটা জায়গা ছিল বলতে পারেন। ওই ঘুপচি অন্ধকারে লুকোচুরি খেলাটা একটা নিত্য ব্যাপার হয়েছিল। সেদিন ওরা উপরে চলে গেল, আমরা তখন রান্নাঘরে ছিলাম। হঠাৎ শুনলাম কুট্টি চিৎকার করে উঠল, মা! জামা! কি হলো? করতে এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? দাদু ভাই! দাদু ভাই কি হয়েছে বাবা? বলো কি হয়েছে দাদু ভাই? দিদি চলো চলো তো দেখি। এসো। বাবা বাবা কি হয়েছে? কি হয়েছে? কি এরকম করছো কেন? কুট্টিকে নিয়ে চলে যাই। লোকটা যেন আর মানুষ ছিল না, কেমন একটা জন্তু যেন ভেতর থেকে ঠেলা দিচ্ছিল, কি যেন একটা ভর করেছিল, কিছুতেই কাছে যেতে সাহস হচ্ছিল না। দেখতে দেখতে জলজান্ত মানুষটা, সুস্থ মানুষটা চোখের সামনে কিরকম নিস্তেজ হয়ে গেল। একেবারে নিস্তেজ হয়ে পড়ল। আমরা কেউ কিচ্ছু করতে পারলাম না। এরপরেও এদের হুঁশ ফিরল না,
বাপ ওইভাবে মরলো, তারপরেও ছেলে নাস্তিক পণ্ডিতের মতো ছাদ্য করলো না, এ আর কি হবে? কাকিমা কেন সব কথা আর তুলছেন? যা ঘটার তা তো ঘটেই গেছে। সব যে ঘটে শেষ হয়ে গেছে তা কি তুমি জানো? ঘটার আর কি কি বাকি আছে সেটা কে বলতে পারে? আর স্বর্ণেন্দু বাবু, উনি কিভাবে? বাবা মারা যাওয়ার পরে আমাদের গোটা ঘরের পরিবেশটা কেমন পাল্টে যায়, কেমন একটা থমথমে হয়ে যায়। আর এর মধ্যে পড়লো কুট্টির জন্মদিন। আসলে ওই অবস্থায় কোনো অনুষ্ঠান করার মতো মানসিক অবস্থা কারোরই ছিল না। দাদাই প্রথম বলল, এরকম অবস্থা চলে নাকি? ও ছোট বাচ্চা, প্রত্যেক বছরের মতোই এবারেও ওর জন্মদিন পালিত হবে। তাছাড়া এরকমভাবে শোক অবস্থায় থাকতে থাকতে তো জীবন অন্যরকম হয়ে যাবে। তাই দাদাই সমস্ত কিছু পার্টির আয়োজন করলো। বাড়িতে অনুষ্ঠান হলো, কুট্টির বন্ধুরা এলো। মিসেস মিত্র, বর্দা কিভাবে মারা গেছিল সেটা আমি আপনাকে দেখাতে পারি। তুমি আমাকে দেখাতে পারো? মানে? মিসেস মিত্র, বর্দা কিভাবে মারা গেছিল সেটা আমি আপনাকে দেখাতে পারি। তুমি আমাকে দেখাতে পারো? মানে? তার মানে তুই পাপের ভিডিওটা এখনো রেখে দিয়েছিস? আসলে সেদিন আমি একটা ভিডিও করেছিলাম আমার ফোনে, দেখুন। Happy birthday to you. Happy birthday dear Kuki. Happy birthday to you. এই আমরা চলে এসেছি কুট্টির বার্থডে পার্টিতে। সবাই কেক কাটাকাটি করবে, এবার কুট্টি কেক কেটে খাইয়ে দেবে। কুট্টি আঁকিকে খাইয়ে দে, আঁকিকে খাইয়ে দে শিগগিরই। আচ্ছা, মাকে সবার আগে খাইয়ে দিয়েছে কুট্টি কেক, তারপর বাবাকে খাওয়াচ্ছে। আঁকিকে খাওয়া, কুট্টি আঁকিকে কেক খাওয়া। ওরে বাবা, দাদা একেবারে খবরদারি করিয়ে আর পারে না। ব্যাস, কুট্টিকে কেক মাখিয়ে দিয়েছে। আচ্ছা, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দাদা কোথায় যাচ্ছে? দাদা যাচ্ছেটা কোথায়? আচ্ছা, এইবার বোঝা গেল বর্দার সিক্রেট মিশনের রহস্য ফাঁস। বর্দা, এই জন্য তুমি লুকিয়ে লুকিয়ে এটা কিন্তু রেকর্ড করবি না। না না না, প্লিজ প্লিজ, এটা রেকর্ড একদম ছবি তুলবি না। না বর্দা, আজকে সব রেকর্ড হবে, সব রেকর্ড করব। বার্থডে পার্টিতে যা যা হয়েছে সব কিছু। দেখ দেখ দেখ, প্লিজ এটা কিন্তু মাকে বলিস না। আসলে কি হয়েছিল, গলাটা না ভীষণ শুকিয়ে গিয়েছিল বুঝলি, তাই একটু ভিজিয়ে দিলাম। কিন্তু প্লিজ প্লিজ তুই ছবি তুলবি না, ছবি তুলবি না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমরা বর্দার ঘরে আবার ফিরে আসবো কিছুক্ষণ পরে। ততক্ষণে ইস, কি তেতো রে বাবা, এত এটা আমারই তো। এই জায়গাটা একটু এগিয়ে নিন। আমি আবার ওই ঘরে গেছিলাম, বর্দা অনেকক্ষণ আসছে না দেখে। এই যে বর্দা, এবার এদিকে তাকাও। এই বর্দা, এদিকে তাকাও না। বর্দা, এইসব কি করছো তুমি? বাচ্চারা দেখলে ভয় পেয়ে যাবে তো। আচ্ছা, তুমি এইসব প্ল্যান করছিলে বাচ্চাদের ভয় দেখাবে বলে? বর্দা, কি হয়েছে তোমার? এই বর্দা, 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 এটা কি হয়েছে? বর্দা, তুই এরকম করছিস কেন? আমি বুঝতে পারি যে কিছু একটা গন্ডগোল হয়েছে, তখন আমি বেরিয়ে সবাইকে ডাকতে ছুটি। নাও, আমরা তাহলে আজকে আসি। ঝিমকি জ্যোৎস্না আসে চামচিকে হাসে যেই নিশুতি হলো স্ক্রিন, সারছে অন্ধকারে ঝাপসা ঝোপে ঝাড়ে গা।
টিভিটা এখন আবার কে চালাতে বললো? বন্ধ করো। আমাকে বলছো কেন? আমি কি জ্বালিয়েছি নাকি? আরে দূর বাবা, বন্ধ করো তো। কেউ কি বাড়ি আছো আজ? এ কি, রিমোট তো এখানে, টিভি তো কেউ চালায়নি। আরে কই, কোথায় গেলি সব? তোদের সাজতে গুজতে কতক্ষণ সময় লাগে রে? হ্যাঁ, এই তো তোরা এখানে। এই কি এত সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? মা, কোথায় যাচ্ছি মানে? এ কি, তোরা যাবি না? আজকে তো মাকে আনতে যাবার কথা। ও হ্যাঁ, বড় বৌমা, তুমি ঠাকুরের বরণ ডালা ভালো করে সাজিয়ে রাখতে বলো শঙ্করের মাকে। আজকে মাকে আনতে যাবার কথা তো, আর ওই ঠাকুরকে কিন্তু সব পরিবারে বরণ করতে হয়। ঠিক আছে ঠিক আছে, আমি কি ঠাকুর ডেকে নিয়ে রাখে নাকি? হ্যাঁ আচ্ছা ঠাম্মা, তুমি এত তাড়াতাড়ি রেডি কেন হলে বলো তো? আমরা তো ঠাকুর আনতে যাবো সেই সন্ধ্যাবেলায়। আরে বাবা, জানি জানি, বড়নাথ বাবু আমাকে সব বলেছে। বৌমনি যখন সবকিছু বলেইছে তো সাত তাড়াতাড়ি রেডিটা হয়েছে কেন? আরে বাবু, আগে ভাগে বসে থাকা ভালো, নলে তো জোরে জোরে তাড়াহুড়োর বাতে আমাকে ফেলে চলে যাস তাহলে। সেবারে তো ঠাকুর বায়না করতে গেলে আমাকে না নিয়ে, এবারে সেটাই হতে দিচ্ছে না। এই দরজার দিকে তাকিয়ে এখানে ঠায় বসে রইলাম, যেই সবাই বেরোবে অমনি আমিও পিছু নেব। ঠাম্মা, তোমাকে ফেলে যাবো না প্রমিস করেছিলাম তো। যদি তুমি রেডি হতে দেরি করতে তাও তোমাকে নিয়ে যেতাম। আরে বাবা, একটা কাজ তো সারা হয়ে রইলো। এই যে তুমি খটের মতো দাঁড়িয়ে রইলে কেন বলে তো? যাও, তোমার তো নড়তে চড়তে 12 ঘন্টা লাগে। শিগগির যাও, তৈরি হয়ে নাও, বড়নাথ বাবু এলে আমরা বেরোবো। আরে বাবা, আমি যাচ্ছি না, ওখানে যা ভিড়, কেউ আমার হাঁটুতে লাগিয়ে দিক, ব্যাস সেই নিয়ে আমি সারা পুজোটা বিছনায় শুয়ে থাকি। এই অজুহাতে তুমি মাকে আনতে যাবে না? ভালো, একটা কুঁড়ে বুড়ি বউ জুটেছে আমার ছেলের কপালে। বুড়ি? আমি বুড়ি? আপনার ছেলে ছোড়া, জান না, ওর গিয়ে বিয়ে দিন। হ্যাঁ, বিয়ে দিন। দেবো তো, আমি আবার বিয়ে দেবো, তোমার থেকে ভালো বউ আনবো। হ্যাঁ, দেখে নিও, ভালো বিয়ে দেবো। হ্যাঁ, তোমার থেকে বলছি কি, শোনো না, বরণ ডালা সাজাতে কি কি লাগে বলো তো, মানে সেগুলো তো একটা লিস্ট করতে হবে। এই মিমি, মা আপনি একটু চলুন না, আজ রাতে কি রান্না হবে একটুখানি দেখিয়ে দেবেন, তাহলে এখন থেকে সেরে রাখবো। চলো চলো চলো, আমরাও লিস্টটা করবো। আরে চলো মিমি, চলো 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 চলো, রান্না করে চলো চলো মা, চলো চলো। প্লিজ খেতো না। কাঁদছে কি এমনি এমনি? সত্যি কি উনি কিছু করতে পারবেন বলে মনে হবে? দেখলি না, সবকিছু শুনে উনি কিরকম চুপ করে গেলেন। উনি তো সব শুনলেন মন দিয়ে। দেখবে, একটু সময় দাও, দেখবে পরমান্টি ঠিক বের করে দেবে কে বাবাকে এইভাবে মেরে ফেলেছে। তুমি দেখো মা, ঠিক শাস্তি হবে তার। আমি তো কারো শাস্তি চাই না, কি আমি কারো শাস্তি চাই না, বিশ্বাস কর। যে মানুষটাকে আমি হারিয়ে ফেললাম চিরদিনের জন্য, তাকে তো আর কোনোদিনই ফিরে পাবো না। কিন্তু তুই তুই আমাকে ফিরে কোনোদিন যাবে না, কি তুই শুধু আমার কাছে থাক। তুই আমাকে কথা দে, তুই এই বাড়িটা বিক্রি না হওয়া অব্দি আমাকে না বলে এই বাড়ির বাইরে কোথাও যাবি না। আমাকে কথা দে, তুই কোথাও যাবি না। দিদিভাই, ওরকম অবস্থা একটা মানুষের কি করে হতে পারে গো? জানি না নন্দা, আমি কিচ্ছু জানি না। আমার এখন কি মনে হচ্ছে বলতো,
আমি এতক্ষণ যা কিছু ভাবছিলাম সব মিথ্যে। একটা মানুষের শরীর ওইভাবে বেঁকে চুড়ে, বাপরে কি ভয়ঙ্কর। আর দিদিভাই দেখে মনে হচ্ছিল না শরীর থেকে কেউ যেন একটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। এটা খুন বলে তোমার মনে হয় অত? বুঝতে পারছি না, তবে এভাবে কেউ কাউকে মারতে পারে? কাউকে খুন করা সম্ভব? উফ, আমি ভাবতেই পারছি না, ভাবলেই আমার কিরকম দম বন্ধ হয়ে আসছে।